সরকারটাই মুচলেকা। সুতরাং মুচলেকা তো দিতেই হবে। কি কারণে তারা মুচলেকা দিল? মানে এরা জানেই না যে এটা ভারত না, এটা আমেরিকা না, ওটা হচ্ছে চায়না। কোনো রকম ফাত্রামি ওখানে চলবে না। আপনি ছবি তুলবেন, ভিডিও করবেন, চায়নাতে ওই ফাত্রামি চলবে না। চায়না একটা একদলীয় দেশ, একদলীয় সরকার। সেখানে কোনো বিরোধী দল নেই। এই যে যারা ওইখানে ছবি তুলতে গিয়ে, ভিডিও করতে গিয়ে চীনের সরকারের কাছে মুচলেকা দিয়ে আসতে হয়েছে। মানে আকলটা দেখেন, একটা দেশে গেছে, সেই দেশের নিয়ম কানুন না জেনেই সাংবাদিক চলে গেছে। বুঝতে পারছেন তো বাংলাদেশের সাংবাদিকদের আকল। আপনার এখন এটা না টু শব্দটি নেই। এই যে এদের মুচলেকা দিতে হইল, ভারত থেকে, দিল্লি থেকে শুধুমাত্র মান্নাবাইয়ের পেতি পাড়া এবং বর্তমানে তারেক রহমানের পাড়া ডাক্তার জাহেদকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে। এর জন্য বাংলাদেশে কত কিছু হয়ে গেল। অন্তত মুচলেকা দিয়ে আসে নাই, তাই না? যদিও ফাত্রামিটা পরিকল্পিতভাবেই করেছে ডাক্তার জাহেদ, ইচ্ছাকৃতই করেছে। কিন্তু এই যে সাংবাদিকেরা চায়নাতে গিয়ে মুচলেকা দিল, তারেক রহমানের যারা সফর সঙ্গী, দেশের ইজ্জতটা কই থাকলো? এই মুচলেকাটা যদি ভারতকে দেওয়া হইতো, দিতে হইতো, তাইলে এতক্ষণ বাংলাদেশে দেখতেন সিংহু বামেরা শাহবাগ গরম করে ফেলতো, পল্টন গরম করে ফেলতো বামেরা। বাইতুল মুকাররম চামড়া নাই পীর, চামড়া সারা পীর, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলরা মিলে এতক্ষণ চায়নার এম্বাসি ঘেরাও করতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ কুশপুত্তলিকা দাহ করতো। কিন্তু তাদের আব্বা চায় না, মুচলেকা নিয়েছে তো কানটা ধরে, এই তারেক রহমানের সফর সঙ্গীতের কানটা ধরে মুচলেকা নিয়েছে। এখন কোনো ইজ্জত যায়নি, কারণ জ্যাঠায় থাপড় দিছে তো সমস্যা নেই। পাকিস্তান হলো আব্বা, আর বাংলাদেশের ভারত বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী দেশ জ্যাঠা হইলো চায়না। তো জ্যাঠা এখন কানমালা দিছে, আর সমস্যা নেই। এখন আর ইজ্জত যায়নি, কারণ ইজ্জত হলো, এদের ইজ্জত হলো পাহাড়ের সমান। শুধু ভারত কিছু বলে ইজ্জত যায়, আর কেউ বলে ইজ্জত যায় না। বার্মা যদি কান ধরে ঘোরা, ইজ্জত যায় না। চায়না যদি পিএল দেয়, ইজ্জত যায় নেই। চায়না যদি মুসলেকা নেয়, ইজ্জত যায় না। সব ইজ্জত যায় কেবল ভারতের সাথে কিছু হলে। এবার আসি করিডোরের ব্যাপারে, ভিসার ব্যাপারে একটু পরে আসি। করিডোর আপনারা দেখেছেন যে একবার আমেরিকা করিডোর চেয়েছে, এবার চায়না চেয়েছে। আবার এই করিডোরের পক্ষে আমেরিকার সকল চুক্তির পক্ষে দালালরা তো যা ইচ্ছা তাই বলতেছে। একেবারে আমেরিকার চুক্তি মানলে বাংলাদেশ চেলায় বেহেস্তে চলে যাবে। মাদ্রাসায় আর বলৎকার হওয়ার জন্য ছাত্র রাখতে হবে না, পোলা পান পাঠাইতে হবে না, পোলা মেয়েরা পাঠাইতে হবে না, চেলায় বেহেস্তে চলে যাবে। আমেরিকা যদি করিডোর দেয়, নেয়, আমেরিকার কথাই দেয় ওই মিয়ানমারে। এখন চায়না চেয়েছে করিডোর, এর পক্ষে দেখলাম যে বাংলাদেশের হেফাজতের পাকিস্তানি দালালেরা একেবারে এই করিডোরের পক্ষে। বাংলাদেশে কি কি লাভ সব বলতেছে। লাভের বন্যা বয়ে যাবে যদি চায়নার সাথে বাংলাদেশে করিডোর দেয়। এই করিডোরটা যদি খালি ভারতের সাথে হইতো বা ভারতের আলাপ হইতো, তাহলে কি বলতো জানেন? দেশ বেচা হয়ে গেছে, দেশ শেষ, সার্বভৌমত্ব শেষ, এই চুক্তি গোলাপি চুক্তি। এই লোকগুলোই আবার তখন ভারতের সাথে করিডোর হলেই শেষ, সব শেষ, দেশ শেষ। চায়নার সাথে করিডোর হলে শেষ হবে না। একটু ভালোভাবে ইয়াবাতে এমনি আসে পাইকারি ধরে। সংসদে আজকে খুব মজার ঘটনা ঘটেছে, সংসদের খবরে দেখলাম। তাহলে যে গয়াদা একটা মচৎকার কথা বলে ফেলেছেন। জননেত্রী শেখ হাসিনা সংসদে একটা লোককে বলতেন যে আলীর পায়ে বল, কোন দিকে যেন যায়। সুরঞ্জিত সেনগুপ্ত যখন সংসদে কথা বলতেন, জননেত্রী শেখ হাসিনা এই কথাটা বলতেন যে আলীর পায়ে বল, গোল তো একদিকে হবেই। মানে মাঝে মাঝে আত্মঘাতী হয়ে যেত। গয়াদা একটা আত্মঘাতী কথা বলে ফেলেছেন। কিভাবে? তার দলের বিরুদ্ধে, তার মন্ত্রীর বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে। তার এই মুসলেকা সরকার না, তো মুসলেকা সরকার। কি বলেছে গয়াদা? বলেছে আগে তো বদির বাড়ির উপর দিয়ে ইয়াবা আসতো, এখন তো বদি নাই, বদির নাকি গদি নাই, বদিও নাই, হাওয়া হয়ে গেছে। তো এখন কোথা থেকে ইয়াবা আসে? ডাইরেক্ট বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি দিয়েই আসে। আত্মঘাতী গোল করে ফেলেছে আমাদের গয়াদা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি হয়েই এখন ইয়াবা আসে। আমি বারবার একটা কথা বলি, আমি 20-25 বছর আগেই সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পেরেছি
সিদ্ধান্ত আসতে পেরেছি। সিদ্ধান্ত তো নেইনি, তো সিদ্ধান্ত আসতে পেরেছি যে রাষ্ট্রের যত অপরাধ হয়, সেটা ছোট অপরাধ হোক আর বড় অপরাধ হোক, রাষ্ট্রের অনুমতি ছাড়া আপনি পারবেন না। এই যে ইয়াবা দেখেন, গাঁজা দেখেন, তারপর আরো ড্রাগ দেখেন, ফেনসিডিল দেখেন, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব না। নিজের রাষ্ট্রের সহযোগিতা এবং বাইরের রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভবই না। সিআইএর একজন সাবেক কর্মকর্তা বলেছেন, আমি তো এগুলো, আমার তো এডিটর এখনো নিয়োগ দেই নাই, আমি তো এগুলো দেখাইতে পারি না, ভিডিওগুলো আছে, দেখাইতাম নইলে। আমেরিকার সিআইএ বলেছে ড্রাগ আসলে একটা বিশ্বের যুদ্ধ নীতির একটা অংশ। এই যে যে দেশে বিদেশে, এমনকি আমেরিকাতেও যে ড্রাগ যায়, এটাও তার প্রতিপক্ষ দেশের ষড়যন্ত্র। বাংলাদেশেও যে ড্রাগ, এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র, এগুলো ষড়যন্ত্র। আপনি কিভাবে ড্রাগ আনবেন বস্তায় বস্তায় টনাটন, কি করে সম্ভব রাষ্ট্রের অনুমতি ছাড়া? আফগানিস্তানের যত আফিম ছিল সব পাকিস্তান সারা বছর বিক্রি করত। মূল পেশা ছিল এই যে হুইস্কি জেনারেল, পাকিস্তানের ইসলামী জেনারেলদের কাজই ছিল আফিম বেচা। তারপর সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে, সেটা তো আলাদা বিষয়। আসলে রাষ্ট্রের অনুমতি ছাড়া, রাষ্ট্রের ইশারাস ব্যতীত, রাষ্ট্রের আস্কারা ব্যতীত আপনি কোনো অপরাধী করতে পারবেন না, প্রশ্নই আসে না। যেমন মা বাবার আস্কারা ছাড়া কোনো সন্তান জুয়া খেলতে পারে না, ড্রাগ এডিক্ট হইতে পারে না। যদি কেউ বলে যে তার সন্তান জুয়া খেলে, সে জানে না। যদি বলে তার ছেলে গাঁজা খায়, সে জানে না। যদি বলে তার ছেলে ইয়াবা খায়, জানে না। যদি বলে তার ছেলে আফিম খায়, জানে না। যদি বলে তার ছেলে ফেন্সিডিল খায়, তার পরিবার জানে না। যদি বলে তার পরিবার কিছু জানে না। ঠাড়া করা মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি আমার জেলার, এমনকি যার ছেলে ড্রাগ বেচে, তার বাবা জানে না, তার পরিবার জানে, ঠাড়া করা মিথ্যা কথা। আমি আমার জেলার, মানে জামালপুর জেলার যারা ড্রাগ বিক্রি করে এবং খায়, গ্রহণ করে, আমি তাদের উপর আজ থেকে 20 বছর আগে গবেষণা করেছি। সেটা যত বড় ক্ষমতাধর হোক আর একেবারে ছেঁচকা ড্রাগ ডিলার হোক আর বিক্রেতা হোক আর খাদক হোক, তার পরিবার জানে, তার গ্রামের মাতাব্বর জানে, এলাকার মেয়র জানে, কাউন্সিলর জানে, চেয়ারম্যান জানে, মেম্বার জানে, থানা জানে, তার মা বাবাও জানে কে ড্রাগ খায়, কে ড্রাগ বেচে। কেউ যদি বলে যে জুয়ার ডিলার, যারা এখন এই যে ক্রিকেটের জুয়ার ডিলার হয়েছে, কে জানে না? প্রত্যেকেই জানে। আমার জেলায় কারা এটা করে আমি জানি। আমার জেলার প্রত্যেকটা যারা করে, তাদের গ্রামের, শহরের, উপশহরের প্রত্যেকটা গলির পোলাপান 10 বছর বাচ্চারা জিজ্ঞেস করেন, বলে দিবে। আর এখন যদি বলেন থানা জানে না, রাষ্ট্র জানে না, এলাকার মেয়র জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মন্ত্রী জানে না, ঠাড়া পড়া মিথ্যা কথা। আমার এলাকার যেগুলো লোক ড্রাগ বেচে, মানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং আর অন্যান্য যত কিছু আছে, সব পরিবারে জানে, সবাই জানে, বাপ মা জানে। তাদের বাপ মারা এখন কেউ বলবে, কিন্তু যারা আবার খায় তাদের বাপ মা কি বলবে জানেন? আমার পোলাটারে আমাকে নষ্ট করে দিল গো। ফরিদ, তুমি কি জানো আমার পোলাটারে আমাকে নষ্ট হলো, আমার ভাইস্তাটারে আমাকে নষ্ট হলো, আমার ভাগ্নাটারে আমাকে নষ্ট হলো। তার যে পোলা নষ্ট হলো এটা সে বলবে না, তার যে ভাগ্না নষ্ট হলো বলবে না, তারা জানে বলবে না। তারা কিন্তু কন্ট্রোলে রাখতে পারেনি। তারপরেও সবচেয়ে বড় যেটা সমস্যা, রাষ্ট্র নিজে এগুলো পৃষ্ঠপোষকতা করে। সিআইএর সাবেক একজন এজেন্ট এই কথা বলেছে। আমি এডিটর নাই, আমি বললাম দেখাইতে পারি না, ভিডিওটা আমার কাছে আছে। আমি হয়তো সম্ভবত আগামী সপ্তাহে হয়তো আমার এডিটর নিয়োগ দেওয়া হবে, বা তা নাহলে অক্টোবর থেকে তো শুরু করবোই প্রফেশনালি। যদি আমি 1 তারিখের থেকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে হয়তো তখন আপনাদের আমি অনেক কিছু দেখাতে পারবো। জাতীয়, আন্তর্জাতিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় আস্কারা ছাড়া আপনি কখনোই অপরাধ করতে পারবেন না। কোনো অপরাধই করতে পারবেন না আপনি। আপনার বাবার ক্ষমতা নাই, আপনি একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন না, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র যদি আস্কারা না দেয়। আমি কোনোদিনই আমার বাড়িতে কোথাও থেকে একটা ইট নিয়ে যেতে পারবো না। আমি একটা ইটটা নিয়ে গেলাম, আর বাবা বলবে যে এটা তুমি কোথা থেকে আনছো, জিজ্ঞেস করবে আমাকে, আমি পারবো না। কিন্তু আমি দেখেছি আমার বাড়ির সামনে থেকে ট্রাকে ট্রাকে রেল লাইন, লাখ লাখ টাকা রেল লাইন বিক্রি করে কোটিপতি হয়ে গেছে আমার চোখের সামনে, আমাদের বাড়ির সামনে থেকে। কিন্তু আমরা কোনোদিন সে চিন্তা করার সাহসই পাইনি, কারণ আমার পরিবার সেটা অ্যালাউ করবে না। তারা এবার লম্বা লম্বা কথা বলে আমার সাথে। আবার
অবশ্য সরাসরি পারে না সামনাসামনি। কারণ জানে তো আমি সেড়া ভাঙ্গা, হুমায়ুন কবিরের ভাষায় সেড়া ভাঙ্গা বয়ান দিব। কারণ আমাদের জামালপুরের কে ধনী কিভাবে হইছে সব তো আমার ডাটা মুখস্থ। কার বাপ কি করতো, কার দাদা কি করতো, কে কিভাবে ধনী হইছে, কার বাড়ি যার বাপ দাদার পায়ের স্যান্ডেল ছিল না, তার বাপে কিভাবে শো পড়লো, যার বাপের একটা শার্ট ছিল না, সে কিভাবে ৫ তলা বাড়ি, এগুলো তো সব আমি জানি। সবাইকে চিনি আমি। যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, চায়না করিডোর চেয়েছে, এখন এই করিডোর দিবে। এর পক্ষে বয়ান দিতেছে। আমি দোয়া করতেছি করিডোর দেও না শোনা। চায়নারে করিডোর দাও। অথবা আমিও দোয়া করতেছি আমেরিকারে করিডোর দাও। তারেক রহমানের মুরদেই গোলাবে না কাউকে করিডোর দেওয়া। সে চায়নাকেও করিডোর দিতে পারবে না, আমেরিকাকেও দিতে পারবে না, ভারতকে তো দিবেই না। এই সরকার তাহলে টিকবে না। এবার আসি ভারতের ভিসা। আপনারা একটা দৃশ্য দেখেছেন যে ভারতের ভিসার জন্যে জামাতের বউ আর জামাতি কিভাবে, কি করুণভাবে দীনেশ ত্রিবেদী, বর্তমান বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার এবং বর্তমানে তিনি মন্ত্রিত্বের পদমর্যাদার তিনি, কি করুণ ভাবেই না বেগিং করলো দেখলাম ভিসা। তো ভারতে তো যাবো আমার মতো ভারতের দালালেরা। আপনারা কেন যাবেন? যারা বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। আপনারা কেন ভিসা নিয়ে যাবেন? আবার দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাপ হইলো ভাষা আন্দোলনের কি ভাষা সৈনিক নাকি, আবার বাপ মুক্তিযোদ্ধা নাকি, বাবা নয় দাদা নাকি ভাষা সৈনিক, আর বাপ নাকি মুক্তিযোদ্ধা নাকি, দুইটাই আমি জানি না এই মুহূর্তে। সেই লোক লিখছে যে ভারতের কোনো উপায়ই ছিল না। আওয়ামী লীগ করে কিন্তু আবার আগে শেখ হাসিনার ছবি রাখতো প্রোফাইলে, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে সে প্রোফাইল ছেড়ে অন্য একটা দিছে, এখন আর মুরদে বলায় না। যত বড় আওয়ামী লীগ আছো, সোনার চান পিতলে গুগু, যারা শেখ হাসিনার ছবি দিতা, বড় বড় নেতার সেলফি ছবি দিতা, এখন তারা কোথায়? মুরদে এখন আর কোলায় না। তখন তো শেখ হাসিনার সাথে ছবি থাকলে একেবারে সেটা একেবারে কোরআনের পাতার মতো রাখতা, এখন ফেসবুকে দিতে ভয় কেন? সে লিখেছে ইন্ডিয়া নাকি বাধ্য হয়েছে ভিসা দিতে বাংলাদেশের লোকজনের, এই তো আবার বিশ্ববিদ্যালয় শিক্ষক। আবার কেউ লিখছে ব্যবসা করা ছাড়া তো ভারতে ভাত পাবে না বাংলাদেশের সাথে, ব্যবসা না করলে তুমি যাও কেন, কিনো না দেখি। তোমরা বলছো ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ওই যে ভিপি নুরা, তারপর রাশেদ, তারপর আরেকে আমতারেক, জামতারেক, তারপর বিএনপি, ছাত্রদল, তারপর কি জামাত, হেফাজত, ইলিয়াচ্ছে ফিলিয়াচ্ছে, প্যানিক ভট্ট, এই যে হেফাজত, চাবরা নাইপির, আমার ভাবির পোলা কত না মিছিল করছ ইন্ডিয়া বয়কটে, যায় না ইন্ডিয়া দেখি। তোমার শত্রু যদি ইন্ডিয়া হয়, তুমি যদি মনে করো ইন্ডিয়া তার ব্যবসার জন্য, তুমি যাও না। আমার বলে কি টাকা ছাড়া কি চিকিৎসা করতে যাবো? বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা এই কথা বলতো।